হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবিকা সরকার চলে এসেছি। আজকে তোমরা যারা ক্লাস 12-এ পড়াশোনা করছো এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের এবং যারা শিক্ষাবিজ্ঞান বিষয়ে নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসটি। আজকে আমি এই ক্লাসে শিক্ষাবিজ্ঞান বিষয়ের পুরো সিলেবাসটির ডিটেলস আলোচনা করব এবং কোন কোন বই নিয়ে তোমরা পড়াশোনা করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে সেই নিয়ে আমি আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তার সঙ্গে থাকবে বিভিন্ন রকম পরীক্ষার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স, যা তোমাদের খুবই উপকার হবে। চলে শুরু করছি আজকের ভিডিওটি। প্রথমেই আমি বই নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমরা যদি সাঁতরা পাবলিকেশনের বই কি পড়ার জন্য কেনো তাহলে খুবই ভালো হবে, কারণ সাঁতরা পাবলিকেশনে যে ভাষা ইউজ করা হয়েছে যা খুবই সহজ, তো এবং ওখানে যে কোশ্চেনগুলো ফলো করা হয়েছে সেই কোশ্চেনগুলো যদি তোমরা কমপ্লিটলি পড়াশোনা করো তাহলে তোমরা কোনো উপকার পাবে এবং কোশ্চেন কমন পাবে সেই বই থেকে। এছাড়া সেকেন্ড অপশানে যদি যাই, সেকেন্ড বই হিসেবে আমি বলবো রায় মার্টিনের বইটিও ভীষণ ভালো। সেখানে একটু এক্সট্রা তথ্য দেওয়া রয়েছে, তোমরা উপকার পাবে। এবং থার্ড চয়েস যদি আমি বলি আমার, সেটা হচ্ছে যে তোমরা যদি প্রকাশনী ব্যবহার করো, ছায়া প্রকাশনীর বইও খুব ভালো। তবে একটা ভালো জিনিস যে রায় মার্টিনের বইতে কিন্তু একটা সাজেশন হিসেবে একটা চটি বই থাকে, যেটাখানে তোমরা অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবে, তো তোমরা উপকার পাবে। বেস্ট চয়েস হিসেবে বলবো তো সাঁতরা পাবলিকেশন, যেটা খুবই ভালো। তবে একথা বলে রাখি যে আমি কিন্তু কোনো রকম পাবলিশার্সের প্রমোট করতে আসিনি। আমার যেটা পড়ে ভালো লেগেছে এই তিনটি বইগুলোর মধ্যে, তো সেগুলোই আমি তোমাদের বললাম যাতে তোমাদের উপকার পাও এবং বইগুলো পড়ে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, তার জন্যই বলা। চলো দেখে নেওয়া যাক তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে থার্ড সেমিস্টারে ক্লাস 12-এর সিলেবাসটি কী কী রয়েছে, কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে, চলো দেখে নিই। এই যে ক্লাস 12-এর এডুকেশন সিলেবাস সেমিস্টার 4, এখানে দেখে নিই। গ্রুপ A-তে দেওয়া রয়েছে আধুনিক ভারতের শিক্ষা। দেখে নাও, আধুনিক ভারতের শিক্ষা। এখানে ইউনিট 1-এ রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতার পরবর্তী সময়কাল, যেখানে ক বিভাগে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53, ভারতীয় শিক্ষা কমিশন 1964-66। বলে রাখি প্রথমেই যে তোমরা যদি এই কমিশনগুলোর নাম এবং কমিশনের পাশে যে সাল এবং ডিউরেশন অর্থাৎ সময়কালটি দেওয়া রয়েছে সেটা যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো তাহলে কিন্তু তোমাদের এখান থেকেই কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। এবং সিলেবাসটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন, কোন অধ্যায় থেকে এবং কোন টপিকটা থেকে কি কোন কোন পোর্শন আসছে সেগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা অনেক কিছু উপকার পাবে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। চলো নেক্সট দেখে নিই। খতে কি রয়েছে না, জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 প্রধান বৈশিষ্ট্য। প্রথমেই বলে রাখি, তোমরা যে বর্তমান শিক্ষা ব্যবস্থার পড়াশোনা করছো সেটি কিন্তু এই 2020 জাতীয় শিক্ষানীতির রূপান্তর কিন্তু। তো এটি কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই এটি খুব ভালোভাবে এর বৈশিষ্ট্যগুলি পড়বে এবং জানবে, যাতে তোমাদের পরবর্তী কোশ্চেন সলভ করতে যাতে অসুবিধা না হয়। এরপর চলো দেখে নিই। গতে কি আছে না, নারী সমস্যা এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ইডব্লিউএস এবং শিক্ষা সমসুযোগ। এক্ষেত্রে নারীদের শিক্ষা গ্রহণ করতে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সম্পর্কিত সমস্যাগুলো পড়তে হবে এবং তার কি সমাধান সেটিও এখানে জানতে হবে। এছাড়া শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আমরা জানি আমাদের যে সমস্ত তফসিলি জাতি, উপজাতি, তারপর আদার ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে এবং অর্থনৈতিক দিক থেকে দুর্বল যে সমস্ত গোষ্ঠী রয়েছে তাদের যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা কিভাবে সেটি দূর করা যায় সেই সংক্রান্ত এখানে পড়তে হবে। এরপর আসছি আমরা ইউনিট 2 মহান শিক্ষক এবং শিক্ষায় তাদের অবদান। সেক্ষেত্রে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জ্যাক রুসো, জন ডিউই, এই সমস্ত শিক্ষাবিদদের তাদের শিক্ষায় কি কন্ট্রিবিউশন আছে এবং তারা শিক্ষা সম্পর্কিত কি করার জন্য বলেছে যাতে আরো বেশি শিক্ষার ক্ষেত্রে ডেভেলপ করা যায়, এই বিষয়গুলো এখানে পড়তে হবে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের শিক্ষা বিষয়ে অনেক অবদান রয়েছেন,
রয়েছে। এছাড়া স্বামী বিবেকানন্দ আমাদের চারিত্রিক দিক থেকে বিকাশ উন্নতি সাধনের জন্য অনেক ভূমিকা গ্রহণ করেন। এছাড়া জ্যাক রুসো তো আমরা জানি, যে আমরা সাইকোলজি যখন পড়েছি তখন নিশ্চয়ই আমরা জানি যে একজন মনস্তত্ত্ববিদ বা শিশু মনস্তত্ত্ববিদ হলেন জ্যাক রুসো, এবং সেই চাইল্ড সাইকোলজি অনুযায়ী আমাদের এই সমস্ত বর্তমান শিক্ষা ব্যবস্থার সিলেবাস নির্ধারণ করা হয়। এছাড়া শিক্ষার অনেক বেশি প্রভাব রয়েছে এই জ্যাক রুসোর। তো এরপর আসছে হচ্ছে জন ডিউই। জন ডিউই হচ্ছে আধুনিক প্রগতিশীল শিক্ষাবিদ হিসেবে খুবই বিখ্যাত উনি। ওনারও শিক্ষাক্ষেত্রে অনেক অবদান রয়েছে, সেটি এই সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য জন ডিউই সম্পর্কে পড়তে হবে। এরপর আসছি আমরা নেক্সট গ্রুপ বিতে, যেটি হচ্ছে আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা। এখানে কি কি পড়তে হবে না, ইউনিট 1-এ পড়তে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইন শর্ট আমি বলে দিই কি না, এই যে আমরা যে সাধারণ যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের সাথে আর যারা একটু বিশেষ প্রবণতা সম্পন্ন শিশু, মানে যে সমস্ত শিশু হয়তো দৈহিক দিক থেকে অসমর্থ বা বৌদ্ধিক দিক থেকে অসমর্থ, তাদেরকে এক ছাদের তলায় কিভাবে পড়াশোনা বা শিক্ষা দেওয়া যাবে সেটি সরকারিভাবে, সেটি সংক্রান্তে কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সেই যেমন রয়েছে ভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা, অর্থ, ধারণা, শ্রেণীবিন্যাস এবং ভিন্নভাবে সক্ষম বা বিশেষভাবে প্রয়োজনযুক্ত শিশু। খ হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অটিজম, ঝোঁক প্রতিবন্ধী এবং বুদ্ধিজীবী অক্ষমতা বৈশিষ্ট্য ও শিক্ষামূলক প্রোগ্রাম। গয়ের দাগে কি আছে না, গয়ের দাগে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব, বাধা, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ভূমিকা, সামাজিক অন্তর্ভুক্তি সংস্থা। ইউনিট 2-তে সবার জন্য শিক্ষা, এটি খুবই ইম্পর্টেন্ট, যেটি হচ্ছে এডুকেশন ফর অল। এখানে ক ভাগে রয়েছে হচ্ছে 21 শতাব্দীর জন্য শিক্ষা, শিক্ষার জন্য গ্লোবাল ভিশন, ডেলার্স কমিশন, যেটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট সেকশন তোমাদের। এখান থেকে কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো ডেফিনেটলি তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, যেখানে 4 পিলার আর কি, শিক্ষার 4 পিলার সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে, এবং শিক্ষার ভবিষ্যৎ বিষয়ে আন্তর্জাতিক কমিশন এটি। ক্ষয়ের দাগে রয়েছে হচ্ছে সবার জন্য শিক্ষা, যেখানে ভারতের প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ, এবং গ বিভাগে রয়েছে আধুনিক শিক্ষার ইতিবাচক মনোবিদ্যার ভূমিকা। এই হয়ে গেল তোমাদের পুরো সিলেবাসটি। তো তোমাদের এই সিলেবাস থেকে তোমাদের প্রতিটা ইউনিট তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, যাতে যে কোনো কোশ্চেনই দেওয়া হোক না কেন যাতে তোমরা আনসার করতে পারো। এরপর আসছি 3 যে এক্সাম যে হবে, সেই এক্সামের কিভাবে মার্কস রয়েছে টপিক অনুযায়ী সেই সম্পর্কে আলোচনা করতে। না প্রথমত দেখে নিই, এখানে ক্লাস 12-এর সেমিস্টার 3 এর সাবজেক্ট এডুকেশন ফুল মার্কস হচ্ছে 40। প্রথমেই বলে রাখি তোমাদের 50 টোটাল মার্কসের এক্সাম, তার মধ্যে 40 হচ্ছে ফুল মার্কস তোমাদের রিটেন এক্সাম, এবং 10 মার্কস যেটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে, মানে স্কুলে তোমাদের বিভিন্ন রকম প্রজেক্ট দেওয়া হবে বা সেটা ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে পড়ছে, সেখানে 10 মার্কস থাকবে। সেখান থেকে এই 40 প্লাস 10 টোটাল হচ্ছে তোমাদের 50 মার্কসের তোমাদের এক্সাম প্রতিটি বিষয়ে। সেই 40 মার্কসের যে রিটেন এক্সাম যেটা হবে সেটি কিন্তু তোমাদের বোর্ড থেকেই কিন্তু কোশ্চেন পেপার আর কি সংগঠন করবেন, এবং বোর্ড দ্বারাই কিন্তু তোমাদের এক্সাম কিন্তু নেওয়া হবে। এক্ষেত্রে যেমন তোমরা ক্লাস 11-এ তোমাদের স্কুল তোমাদের কোশ্চেন পেপার সেট করেছিলেন, এবং ওনারাই সাজেশন দিয়েছিলেন, তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা পড়াশোনা করেছো, তোমরা মার্কস করেছো। এক্ষেত্রে কিন্তু সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটি নিশ্চয়ই দেখেছো, তাহলে তোমরা আরও বেশি কমপ্লিটলি জানতে পারবে যে আমি ওখানে সব কিছু ডিটেলসে বলে দিয়েছি কি না। এই সেমিস্টার 3টা পুরোটাই সংসদ দ্বারা বা পুরোটাই বোর্ড দ্বারাই আর কি এক্সামটি কনক্লুড করা হবে বা নেওয়া হবে। চলে আসি আমরা টপিক অনুযায়ী যে মার্কস অ্যালার্ট করা হয়েছে সংসদ থেকে, সেটি আমরা জেনে নেব। টপিক আছে যে গ্রুপ এতে যে আধুনিক ভারতের শিক্ষার কথা আমরা দেখে নিয়েছি, আধুনিক ভারতের শিক্ষা, তো সেখানে 20 মার্কস আসবে, মানে সেখানে 1 নম্বর করে 20টি কোশ্চেন থাকবে, এবং গ্রুপ যে বি আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা, সেখানেও 20টি কোশ্চেন থাকবে, যেটি 1 নম্বর করে 20টি কোশ্চেন থাকবে, টোটাল 40 মার্কসের কোশ্চেন। আর
এছাড়া আমি একটা জিনিস বলে দিই, সেটি হচ্ছে এমসিকিউ বেস কোশ্চেন কিন্তু তোমাদের হবে, অর্থাৎ এক একটি কোশ্চেনে তোমাদের 4টি করে অপশন দেওয়া থাকবে, সেই অপশন থেকে সঠিক অপশনটি তোমাদেরকে নির্বাচন করে তোমাদের কিন্তু আনসার করতে হবে। আর ওএমআর শিটের উপর তোমাদের কিন্তু এই এক্সামটি হবে, তোমরা কিন্তু এটা আগে থাকতেই প্রস্তুতি নিয়ে থেকো। দরকার হলে তোমরা ওএমআর শিট তোমরা ডাউনলোড করে বা কিনে তোমরা সেটা থেকে প্র্যাকটিস করতে থাকবে, যাতে তোমাদের এক্সামের সময় যাতে কোনো রকম ভুলভ্রান্তি যাতে না হয়। কেননা এই ওএমআর শিটে যদি একটি কোশ্চেনে যদি 2টি ডট যদি তোমরা করে আসো, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন পেপারটি বা তোমাদের আনসার শিটটি বাতিল হতে পারে। তো এই দিক থেকে তোমরা একটু খেয়াল রেখো। পরীক্ষার ট্রেন্ড অনুযায়ী আমি তোমাদের কোশ্চেন পেপারগুলো সেট করেছি এবং স্টাডি মেটেরিয়ালও সেট করেছি। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা অবশ্যই আমার চ্যানেল ফলো করে রেখো, এবং তোমরা যারা ফ্রিতে ক্লাস করতে চাও শিক্ষা বিজ্ঞান বিষয়ে, অবশ্যই এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন প্রেস করে রেখো, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তোমরা ফ্রিতে ক্লাসগুলো অবশ্যই করতে পারো। এছাড়া আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এখন থাকতেই যদি প্রিপারেশন খুব ভালোভাবে পড়াশোনা করো, তাহলে তোমরা অবশ্যই 40-এ 40 নাম্বার পাবেই। এছাড়া তোমরা যদি এই থার্ড সেমিস্টারে যদি ফুল মার্কস করে রাখতে পারো, তাহলে তোমাদের নেক্সট যে সেমিস্টার 4th সেমিস্টার আসবে, সেই 4th সেমিস্টারটা তো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, তো সেক্ষেত্রে তোমাদের অনেক বেশি বেনিফিশিয়াল হবে, তোমরা অনেক বেশি উপকার পাবে। পরবর্তী এক্সামে যদি একটু কম নাম্বারও পাও, তাহলেও সেটা মেকআপ হয়ে যাবে। তো বলবো একটা টিপস অ্যান্ড ট্রিক্স, যে তোমরা এই এক্সামটায় ভালোভাবে বিশেষ করে 40-এ 40 ফুল মার্কস পাওয়ার চেষ্টা করো, কারণ তোমরা সবাই জানো যে এটা এমসিকিউ কোশ্চেন, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, তোমাদের অপশন দেওয়া থাকবে, এই অপশনের মধ্যে থেকে সঠিক আনসারটি করতে হবে। তো এক্ষেত্রে 40-এ 40 নাম্বার পাওয়া খুবই নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না। তো তোমরা যদি এখন থাকতে খুব ভালোভাবে সঠিকভাবে সঠিক গাইডলাইন্স অনুযায়ী পরিশ্রম করে যদি পড়াশোনা করো, তোমরা ডেফিনেটলি তোমরা পাবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা তোমাদেরই মতো তোমার বন্ধুরা যারা আর কি প্রিপারেশন নিচ্ছে শিক্ষা বিজ্ঞান বিষয়ে, তোমরা তাদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও লাভবান হয়। ওকে, টাটা, বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।